দেখা যায় যে আমি বড় পরিসরে আমি ঢাকঢোল পিটাই হয়তো বা পারি নাই, কারণ আমাকে মেরে ফেলা যায়, যেখানে আবরার ফাহাদের মতো আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। এই নির্যাতনের ঘটনাগুলো হলগুলোতে নিত্যদিনের ব্যাপার ছিল। অনেকগুলো রিসোর্স আছে যে রিসোর্সগুলোর সাথে আমরা কানেক্টেড হইতে পারি। বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো জায়গা আছে, অনেক ক্ষেত্রে ছাত্ররা সচেতন না, তাদেরকে জানানোর সুযোগগুলো আছে। ছাত্ররা বুঝতে পেরেছে যে আমাদের মাধ্যমে কোনো কিছু পরিবর্তন হয়, এবং যখন নির্বাচনের আগে আমরা কিছু কার্যক্রম পরিচালনা করেছি তখন তারা দেখেছে যে তারা নির্বাচিত না হয়ে আসলে অনেক কাজ করতে পারে। ভালো গবেষক আছেন, অনেকে ভালো পড়াশোনা করেন, অনেকে ভালো পড়াতে পারেন। তো এই ধরনের যারা শিক্ষক আছে, যারা ছাত্র বান্ধব, তাদেরকে যদি বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব দেওয়া হয়, তাদেরকে যদি গুরুত্বপূর্ণ পজিশনে বসানো হয়, তার রাজনৈতিক অ্যাফিলিয়েশন না দেখে তার যোগ্যতা দেখে যদি বসানো হয়, তাহলে আমার মনে হয় যে এখানে একটা পরিবর্তন নিয়ে আসা সম্ভব। শিবির তো 1977 সালে প্রতিষ্ঠা হয়েছে, এবং প্রতিষ্ঠা লগ্ন থেকেই আসলে বাংলাদেশের অতীত ইতিহাসকে শিবির সবসময় অ্যাকসেপ্ট করেই মূলত তার কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। এবং 71 সালে তো বাংলাদেশে একটা ঐতিহাসিক অর্জন হয়েছিল। 71 সালকে ভুলে যাওয়ার কোনো কিছু তো নাই আসলে। আমরা জুলাই বিপ্লবে যেটা দেখেছিলাম, সবাই যে ছাত্র রাজনীতি করতো যারা মাঠে নামছে, ব্যাপারটা এরকম না, কিন্তু তারা পলিটিক্যালি সচেতন ছিল। তো আমরা এরকম একটা পলিটিক্যালি সচেতন একটা আসলে প্রজন্ম চাই, যারা আসলে বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছে তারা যদি কখনো বাংলাদেশকে অন্য কোনো দিকে নিয়ে যেতে চায়, ছাত্ররা যারা এখন আছে তারা যাতে এটা প্রতিরোধ করতে পারে সবসময়। এই সাহস, এই শক্তি, এই যোগ্যতা, এই জ্ঞান যাতে ছাত্রদের সবসময় থাকে। প্রিয় দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন বলা না বলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ছাত্র রাজনীতি আসলে কোন পথে যাচ্ছে? ছাত্র রাজনীতিকে আসলে আর জায়গায় ফিরে আসছে? আমরা যদি একটু কথা বলি যে আজকে যদি ছাত্রলীগ, ছাত্র শিবির এবং ছাত্রদল সম্পর্কে আপনাদেরকে বলার কিছু বলা হয়, সাথে সাথেই নানা ধরনের প্রশ্ন আসে। আমরা এসব বিষয় নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সিগমাতুল্লাহ। আপনাকে স্বাগত। আমরা একটু জানতে চাই আসলে যে এই যে আমরা বলতেছিলাম যে নিষিদ্ধ ছাত্রলীগের কথা বলি, তখনই আমাদের কাছে চিত্র আসে যে তারা একটা অরাজকতার রাজনীতি করত। আজকে যদি আমরা ছাত্রদলের কথা বলি, সেই সাথে সাথে আমাদের মাথার মধ্যে চলে আসে যে দখলবাজি, চাঁদাবাজি। সেই সাথে শিবিরের প্রশ্ন আসলেও একটা সময়ের মধ্যে একটা প্রচলিত ছিল যে রক কাটার রাজনীতি। বাস্তবতা কি আসলে আপনি যদি বলি যে এইটার কিভাবে? আসলে বাংলাদেশের রাজনীতি বলা যায় যে অনেকটা ট্যাগিং ফ্রেমিং এর মধ্য দিয়ে আসলে চলে এসেছে। তো এই জায়গা থেকে আপনারা দেখবেন যে এখন যদি আমরা বলি বাংলাদেশে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হলো এবং অন্যান্য ছাত্র সংসদগুলোতে কিন্তু নির্বাচন হলো, এবং এখানে আসলে বিপুল ব্যবধানে ছাত্র শিবির মূলত বিজয় লাভ করেছে। এবং এখানে সবচেয়ে বেশি বর্তমানে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে বলা যায় যে শিক্ষার্থীরা গ্রহণ করেছে শিবিরকে। কিন্তু এখানে এরকমের কোনো কিন্তু ঘটনা এখন আমরা কেউই দেখতে পাই নাই। আপনি দেখবেন যে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো, ছাত্রদলের একজন নেতা মারা গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আপনি দেখবেন যে একটা প্রেম ঘটিত একটা ঘটনায় একজন মারা গেল, কিন্তু এটাকে যখন ছাত্রদলের নেতৃবৃন্দ যখন ফ্রেম করলো, তারা যখন এটাকে সামনে নিয়ে আসলো, আপনি দেখবেন যে ওইখানে বলা হলো যে তাকে রক কেটে হত্যা করা হয়েছে আর কি। তো না জেনে একটা কোনো কিছু চাপাই দেয়া। তো এরকম ব্যাপারগুলো আসলে হয় বাংলাদেশে, যে কোনো একজনকে কোনো একটা ট্যাগ দিয়ে দেয় এবং এটা দিয়ে তাকে আইডেন্টিফাই করার ট্রাই করা হয়। তো যেহেতু আমাদের বিরুদ্ধে একটা দীর্ঘদিনের একটা অপপ্রচার আছে, এবং এটার মাধ্যমে মূলত তারা আসলে ওই জায়গাটাতে আবারও যেতে চান আর কি। কিন্তু আসলে এর ধরনের তো কোনো অ্যাক্টিভিটিস নাই। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন যে এখানে কি ঘটনা ঘটেছে, তারা বলবে যে অন্য আরেকটা জায়গায়। ওই জায়গায় গিয়ে বলবেন যে ওইখানেও ওরকম কিছু নাই। তো এরকম আসলে ঘটে যে 5ই আগস্টের পরেও দেখবেন যে অনেকভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে কোনো একটি ঘটনাও তো নাই আসলে বাংলাদেশে। আমরা নির্বাচন দেখলাম জাকসু, ওই জায়গাগুলোতেও কিন্তু আমরা প্রচারণায় দেখেছি যে যদি শিবির ক্ষমতায় আসে তাহলে পরে এই আবার প্রথা চালু হবে, এরকম একটা দেখেছি। কিন্তু এটাও তো অস্বীকার করার সুযোগ নাই যে ছাত্রলীগ যখন নিষিদ্ধ ছাত্রলীগের কথা যদি আমরা বলি, তারা কিন্তু অরাজকতা করেছে। আবার যদি আমরা ছাত্রদলের কথা বলি, সেই সময়টা আমরা দেখেছি যে চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানা কিছু যুক্ত ছিল। এটাকে তো আর আপনি ট্যাগিং বলবেন না, এটাকে কি আপনার ট্যাগিং এর পর্যায়ে ফেলবেন? অনেকগুলো এক্সাম্পল আছে। আপনি দেখবেন যে যদি আপনি কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে আসেন, তাহলে কিন্তু তার পক্ষে দেখবেন যে অনেকগুলো জায়গায় চাঁদাবাজি করার অভিযোগ কিন্তু আছে। এই জাতীয় ব্যাপারগুলো কিন্তু থাকে। তো এটা হলো একটা ব্যাপার। একটা হলো যে মানে এই যে অনেকগুলো নিউজ আমি পাচ্ছি, অনেকগুলো ঘটনা আমি দেখতেছি, অথবা আমাদের আশপাশে আমরা দেখতে পাচ্ছি, যেই স্টেশন থেকে আমরা যাই ওই স্টেশনেও চাঁদাবাজি হচ্ছে, যে এলাকায় আমরা কেনাকাটা করি
যে ফুটপাতে আমরা যাই দেখবেন যে ওইখানেও আসলে চাঁদাবাজি হচ্ছে। তো এটা তো আসলে ঘটতেছে বাংলাদেশে। আমরা কি একটা জায়গায় আমরা কি খেয়াল করেছি যে ছাত্রদের যে মূল কাজ, যেটা ছাত্রদের অধিকার আদায়, ছাত্রদের যে সংকটগুলো নিয়ে আলোচনা করা, সমাধান করা, সেই জায়গায় কি ছাত্র রাজনীতি আছে নাকি আসলে বাস্তবতা হলো উল্টো পথে? ছাত্ররা নানা জায়গায় টেন্ডারবাজি থেকে শুরু করে নানা জায়গায় প্রভাব বিস্তার করা, নানা ক্ষমতার অপব্যবহার করা, এই জায়গাগুলোতে বেশি মনোযোগ আসলে কোন দিকে, নাকি ব্যবসায় মনোযোগ? মানে আসলে এটা কি একটা পুঁজি করে এই কাজগুলো দীর্ঘদিন ধরে আমরা দেখছি, আসলে মানে ছাত্রদেরকে ওই জায়গাটাতে আছে? আসলে বাংলাদেশের একটা ঐতিহাসিক বাস্তবতা বলেন যে বাংলাদেশের যে কোনো বড় সংকটে মূলত ছাত্রদেরকে সামনে আগায় আসতে হয়। সেই ক্ষেত্রে বড় বড় রাজনৈতিক সমস্যাগুলো সমাধান ছাত্রদের মধ্যে দিয়ে মূলত হয়েছে। তো যার ফলে আমরা দেখি যে ছাত্রদের একটা এঙ্গেজমেন্ট সবসময় ছিল, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই ছাত্র রাজনীতি থেকেই মূলত আগামী বাংলাদেশের যে রাজনীতি, অথবা বিভিন্ন ছাত্র রাজনীতি শেষ করে তারা বিভিন্ন দলে যায় এবং সে দলের নেতৃত্ব তারা গ্রহণ করে। তো এরকম একটা জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়গুলো সহ অন্যান্য জায়গাগুলোতে দেখি যে ছাত্রদের চাহিদা যেরকম থাকে, যে নানা ধরনের অ্যাক্টিভিটিস তারা প্রত্যাশা করে। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অথবা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে 10টা ছেলেকে বলেন যে একটা ছাত্র সংগঠনের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন, তখন কিন্তু তারা বলবে যে আমরা এই বিষয়গুলো প্রত্যাশা করি। কিন্তু আমার মনে হয়েছে যে ছাত্র রাজনীতি যারা করেন অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই ছাত্রদের সাথে একটা দূরত্ব। তারা যেটা চেষ্টা করে যে ছাত্রদের উপরে কোনো কিছু চাপাই দেওয়া, কিন্তু ছাত্ররা কি চাচ্ছে সেটা নিয়ে তাদের অ্যানালাইসিসটা কম, এবং সেটা নিয়ে তাদের জানাশোনা হয়তো বা কম, অথবা সেটা তার উপলব্ধিও কম করে। তো এই জায়গা থেকে আমরা চেষ্টা করে থাকি যে এজ এ সংগঠন ছাত্র শিবির আমরা কিন্তু এটা চেষ্টা করে থাকি যে আমাদের কাজগুলো নানা ডাইভার্সিফাইড কাজ আছে, যে ছাত্রদের নিয়ে গঠনমূলক অনেকগুলো কাজ আছে। যেমন আমি যদি বলি যে A+ পেয়েছে এবছরে, অসংখ্য শিক্ষার্থী A+ পাইলো, যদিও বিগত বছরের চেয়ে কম পেয়েছে। আমরা কিন্তু চেষ্টা করেছি প্রত্যেকটা A+ প্রাপ্ত শিক্ষার্থীর কাছে যাওয়া, যে তুমি A+ পাইছো, তোমাকে আমরা রিওয়ার্ড দিচ্ছি, তোমার যে অর্জন আছে এই অর্জনটাকে আমরা সেলিব্রেট করছি, তোমাকে সংবর্ধনা দিচ্ছি, কারণ তোমরা হলো বাংলাদেশের ক্রিম, আগামীর ভবিষ্যৎ। তো আমরা কিন্তু এই কার্যক্রমগুলো করে থাকি নানাভাবে। আমরা দেখি অনেক সময় শিক্ষার্থীরা অনেক ধরনের সমস্যায় থাকে, সেই সমস্যার সমাধানে আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে এজ এ ছাত্র সংগঠন এই চেষ্টাগুলো আমরা করে থাকি। আপনি বলছিলেন যে কিছু পরিবর্তন হচ্ছে, কিছু পরিবর্তন হওয়ার চেষ্টা চলছে, আসলে কোন পথে যাচ্ছে ভবিষ্যৎ ছাত্র রাজনীতিটা? হ্যাঁ, আমি মনে করি যে আসলে একটা বড় পরিবর্তন আসবে, কারণ আপনি যদি দেখেন 5ই আগস্টের পরে বাংলাদেশ কিন্তু একটা নতুন ধারায় প্রবেশ করেছে। আমরা বলতে পারি যে অন্তত মানে আপনি 5ই আগস্টের আগে দেখবেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ভর্তি হইতো তাদেরকে হলো গেস্ট রুম, গণরুম এবং নানা ধরনের নির্যাতন, র্যাগিং এর মধ্য দিয়ে যেতে হতো। আমরা কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় অলরেডি গেস্ট রুম, গণরুম কালচারটা ভ্যানিশ হয়ে গেছে, এটা আসলে আর নাই। এরপরে দেখবেন যে 5ই আগস্টের পর থেকে অনেকে অনেক ধরনের রাজনীতি করার চেষ্টা করেছে, কিন্তু ইসলামী ছাত্র শিবিরেও তার রাজনীতি করার চেষ্টা করেছে। ইসলামী ছাত্র শিবির ছাত্র বান্ধব কার্যক্রম নিয়ে মূলত সামনে এসেছে, যার ফলে দেখা গিয়েছে এবং ছাত্র বান্ধব কার্যক্রম পরিচালনা করার কারণে দেখবেন যে সাধারণ শিক্ষার্থীরা যেহেতু আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে, এবং এইটা নিয়ে কিন্তু সবার মাঝে একটা অ্যানালাইসিস আছে যে আমরা কি কার্যক্রম করেছি আর অন্যরা কি কার্যক্রম করেছে, সাধারণ শিক্ষার্থীরা এটা আসলে আলাদা করতে পেরেছে। তো আমার মনে হয় যে অনেকগুলো ছাত্র সংগঠন এই মৌলিক পরিবর্তন তাদের মাঝেও এসেছে। অলরেডি আপনি দেখবেন যে অনেক জায়গায় অনেক ধরনের পরিবর্তন তারা নিয়ে এসেছে, এবং একটা জায়গায় আমরা অনেক বেশি ফোকাস হয়েছি, সেটা হলো যে আমরা আসলে অনেকে অনেক কিছু বলে, আমাদের রাজনীতিটা এমন যে ছাত্র রাজনীতি থেকে শুরু হয় শুধুমাত্র অপরকে কিভাবে ঘায়েল করা যায়, এটাই যেন তার রাজনীতি। তো এটা না হয়ে যদি এরকম হয় যে আমি আসলে কি করতে চাই, আমার এজেন্ডা কি, আমার পলিসি কি, আমার পরিকল্পনা কি ছাত্রদেরকে নিয়ে, দেশ নিয়ে, আমার ক্যাম্পাস নিয়ে, এটা যদি উপস্থাপন করতে পারে তাহলে আমার মনে হয় যে একটা চমৎকার একটা পরিবর্তন আসবে। আপনি যেটা বলছেন সেটার একটা আমি দেখতে পাচ্ছি যে আমরা যে আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলো সেখানে দেখেছি যে ছাত্ররা কে কার জন্য কত কিছু করেছে, কোন হলের জন্য কে করছে, এই জিনিসটা কিন্তু তারা খুব প্রাধান্য দিয়েছে এই ভোটের ক্ষেত্রে। আরেকটা জিনিস আমরা খেয়াল করলাম যে এই যে যখন ছাত্র শিবির পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে নির্বাচিত হলো, আমি দেখলাম যে এই সাম্প্রতিক সময়ে ছাত্রদল তাদের কিছু সোশ্যাল কার্যক্রম শুরু করছে, পানির কল বসানো, এটা একটা আদর্শ রাজনীতির পথ। কিন্তু আমারও একটা প্রশ্ন, এই যে চারটা বিশ্ববিদ্যালয় নির্বাচন হলো, দেশের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমরা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই চারটা বিশ্ববিদ্যালয়ে কি এমন একটা কি জাদু দেখালেন, মানে যে যদি আমরা বলি যে কি জাদুতে এত মানে একটা ভূমিধস বিজয় হলো আপনাদের? আসলে এখানে কোনো জাদু ছিল না, অন্য কোনো বিষয় ছিল না।
আমি আমি যেটা মনে করি যে শিবিরের সফলতার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমরা একটা প্রবাদ আছে না আমাদের, যে নিজের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসগুলোতে এমনভাবে কাজ করার চেষ্টা করেছে যে নিজের চেয়ে আমাদের সংগঠন বড়, সংগঠনের চেয়ে আমার ক্যাম্পাসটা বড়। যার ফলে দেখা গেছে যে আমরা আসলে আমাদের অনেকগুলো চাওয়া পাওয়া আমরা এগুলো স্যাক্রিফাইস করতে পারছি। যে আমি হয়তোবা অ্যাজ এ সংগঠন শিবির মানে অনেক কিছু পারলো না, কিন্তু ছাত্রদের যদি একটা কোনো অর্জন হয়ে যায়, ওইটাই ছিল আমাদের মূলত মূল টার্গেট। তো যার ফলে দেখা গেছে যে আমরা ছাত্রদের নিয়ে যেভাবে কাজ করা দরকার এই কাজগুলো আমরা করতে পেরেছি। আমরা দেখার চেষ্টা করেছি যে ছাত্রদের অনেক ধরনের সমস্যা আছে, বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশে যেভাবে ফ্যাসিলিটিস পাওয়া দরকার সেই ফ্যাসিলিটিসগুলো নাই। আমাদের আবাসন সমস্যা আছে, আমাদের পানি সংকট আছে, অনেক ধরনের সংকট আসলে আছে। তো এই জন্য আসলে কোথায় কি সংকট আছে এবং এই সংকটটা আসলে আমরা কিভাবে সমাধান করতে পারি। অনেকগুলো রিসোর্স আছে যে রিসোর্সগুলোর সাথে আমরা কানেক্টেড হইতে পারি। বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো জায়গা আছে, অনেক ক্ষেত্রে ছাত্ররা সচেতন না, তাদেরকে জানানোর সুযোগগুলো আছে। তো আমাদের যেটা মনে হয়েছে যে আমরা আসলে ওই ছাত্রদের সমস্যা সমাধান হোক এটা ফোকাস করে মূলত কাজ করে গিয়েছি। অনেকে আমাদেরকে টিটকারি মারছে যে আসলে এটা হয় নাই, এভাবে হয় না ছাত্র রাজনীতি। তো আমরা বলছি যে আমরা তো আসলে ছাত্রদের ভালোর জন্যই কাজ করতে চাই, যতটুকুই পারি না কেন। তো এই ফোকাস হওয়ার কারণে আমার মনে হয় যে ছাত্ররা বুঝতে পেরেছে যে আমাদের মাধ্যমে কোনো কিছু পরিবর্তন হয়। এবং যখন নির্বাচনের আগে আমরা কিছু কার্যক্রম পরিচালনা করেছি তখন তারা দেখেছে যে তারা নির্বাচিত না হয়ে আসলে অনেক কাজ করতে পারে বিভিন্ন জায়গা থেকে, আর অন্যরাও চাইলে পারে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে অন্যদের কাজ করার হার বা ছাত্র শিবিরের কাজ করার হার এটার মধ্যে একটা বিস্তর ব্যবধান ছিল। আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আমরা ছাত্রদের সাথে মেশার চেষ্টা করেছি নানাভাবে, ছাত্রদের জানার চেষ্টা করেছি তাদের প্রবলেমটা কি, এবং আমরা এটা বারবার বসেছি, আমরা চিন্তা করেছি এই সমস্যার সমাধানে আসলে আমরা কিভাবে সমস্যার সমাধান করতে পারি। তো এই সমস্যা সমাধানের প্রক্রিয়াগুলো আমরা কিন্তু আমাদের ইশতেহারে চমৎকারভাবে ফুটাই তুলেছি। আমাদের কোন কোন টপিক ধরে ধরে আমরা সমস্যার সমাধান করতে পারি, এবং এখানে সব রিয়েলিস্টিক এবং একটা ছাত্র সংগঠনে যা করা দরকার এটাই তারা। আমরা খেয়াল করেছি যে ধরেন রাজনীতিবিদরা নানা ক্যাম্পাসের বলেন, সব জায়গাতেই বলেন, নির্বাচিত হওয়ার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আমরা একটু ব্যতিক্রম দেখছি যে সাদিক কাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হওয়ার পরেও ছাত্রের পাশে আছেন, নানা সংকটে তাকে দেখা যাচ্ছে। আসলে এইটা মানে এইটা কি রহস্যটা আমি আসলে বুঝতেছি না। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের সবাই যারা মূলত নির্বাচিত হয়েছে তাদেরকে আমরা এটা বলার চেষ্টা করেছি যে এই যে তুমি নির্বাচিত হয়েছো, নির্বাচিত হওয়া মানে তুমি ভিপি হয়ে গেছো অনেক কিছু, ব্যাপারটা আসলে এরকম না। বরং তুমি একজন ছাত্রদের প্রতিনিধি, তুমি ছাত্রদের এখন সেবক, এবং এটাতে তোমাকে খুব ভালোভাবে কাজ করে যেতে হবে। 1 বছরে ছাত্রদের সংশ্লিষ্ট যত বিষয় আছে এই বিষয়গুলো নিয়ে তোমরা কাজ করে যাওয়া। এবং হচ্ছে আমাদের কিন্তু ওইটা বারবার অবজারভেশন দেয়া হয় যে সে কিভাবে কাজ করতেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ছাত্র মানে প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার কারণে আমরা অনেক সাংগঠনিক অনেক বিষয় থেকে তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি, যে বরং তুমি ছাত্রদেরকে একটু বেশি সময় দাও। তো যেটা ঘটেছে যে সবাই আসলে এটাকে একটা দায়িত্ব হিসেবে নিয়েছে, যে অনেকে যে মানে একটা আমি বিজয়ী হলাম, অনেক কিছু হয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। আমরা সবসময় এটাতে ডিসকারেজ করেছি যে তুমি আসলে বড় কিছু হয়ে যাও না, বরং তুমি একজন সেবক হয়েছো। আপনারা কি তার মানে সেবাটুকু খুব ভালোভাবে আপনারা কি তার মানে কি একটু কেন্দ্রীয়ভাবে মনিটরিং করছেন তাদের? হ্যাঁ, আমাদের মনিটরিং করা হয় সবার সাথে। আমরা আগে থেকেও মনিটরিং করি ক্যাম্পাসে কারা কারা কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, অথবা আমরা কাদেরকে ভাবতেছি যে তারা আসলে আসা দরকার, তাদেরকে নিয়ে কিছু কার্যক্রম হয়েছে এবং সেভাবে তাদেরকে গাইড করা হয়েছে। এবং আরও কিভাবে কাজ করা যায়, বিভিন্ন রিসোর্সকে কিভাবে এঙ্গেজ করে দেয়া যায় ওদের সাথে, আমরা কিভাবে বাইরে থেকে সহযোগিতা করতে পারি, এবং বিশ্ববিদ্যালয়ে যারা আছে শিক্ষার্থী তারা আসলে কিভাবে সবাইকে সহযোগিতা করে সুন্দর একটা ক্যাম্পাস করা যায়। আরেকটা বিষয় কিন্তু নির্বাচনের সময় খুব প্রচলিত ছিল, কেউ কেউ এটা ব্লেম বলেন আর বাস্তবতা বলেন, তারা বলছে যে একসময় তারা ছাত্রলীগ করতো, এই ছাত্রলীগ থেকে বের হয়ে আসে ছাত্র শিবির। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই তাহলে পরে এত ভোট পাওয়ার কারণ কি? যদি ছাত্রলীগই করতো তাহলে তো ছাত্রলীগের কাজ কর্মকাণ্ড হলো যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা, কয় না তারা ওইটার মধ্যে থেকেও নানা ধরনের মানুষের সাহায্য সহযোগিতাগুলো করতো, যার কারণে এখান থেকে বের হয়ে আসছে। এটা আসলে মানে এইটা কি আপনাদের একটা পলিসি ছিল যে তারা মিশে এক সময় এই কাজগুলো করবে, এরকম কোনো বিষয় ছিল? না, এরকম কোনো বিষয় ছিল না আসলে। মানে এখন তো বাংলাদেশে অনেক ধরনের কথাবার্তা অনেকেই বলতেছে, কিন্তু আপনি দেখবেন যে মানে বিগত 16 বছরে আমরা যেই শাসনের মধ্য দিয়ে গিয়েছি, আপনি যদি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন, যারা ক্যাম্পাসে ছিল হলে থাকতে হয়েছে, হলে তাদেরকে আসলে কোনো একটা অ্যাক্টিভিটিসে যুক্ত হইতে হয়েছে।
তো এটা বাধ্যতামূলক ছিল সবার জন্য। ওইখানে আমি ছাত্রদলের অসংখ্য নেতার নাম বলতে পারবো, ঠিক আছে, যারা ওই ছাত্রলীগের মিটিং মিছিল করছে। ইভেন ওনাদের যখন কমিটি প্রকাশ হয়েছে তখনও প্রায় 59 জনের মতো, যে যারা হচ্ছে বিভিন্নভাবে ছাত্রলীগের কমিটিতে ছিল অলরেডি। তো এই ব্যাপারগুলো কিন্তু ক্যাম্পাসে ছিল, যে ক্যাম্পাসের ওই সময়কার এনভায়রনমেন্টটা আসলে এরকম ছিল। কিন্তু ইসলামী ছাত্র শিবির, তাদের কর্মীরা অথবা জনশক্তিরা অথবা দায়িত্বশীলরা যারাই ছিল, তারা ক্যাম্পাসের ভালোটার জন্য সবাই মূলত চেষ্টা করেছে। এবং একটা মানুষ তো একদিনে আর পরিবর্তন হয়ে যায় না। আগে যখন সে ভালোর জন্য চেষ্টা করেছে, এখন যখন সে ভালোর জন্য চেষ্টা করেছে, আগের চেষ্টাগুলো অনেকে দেখে নাই। আমরা যখন কাজ করেছি তখন আমরা নানাভাবে চেষ্টা করেছি। দেখা যায় যে আমি বড় পরিসরে আমি ঢাকঢোল পিটাই হয়তো বা পারি নাই, কারণ আমাকে মেরে ফেলা যায়, যেখানে আবরার ফাহাদের মতো আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। আর এই নির্যাতনের ঘটনাগুলো হলগুলোতে নিত্যদিনের ব্যাপার ছিল, যে শিবির ধরতেছে, মারতেছে, জেলে দিচ্ছে, এরপরে থানায় দিচ্ছে, শিক্ষকরাও এখানে সহযোগিতা করতেছে, এরকম একটা ব্যাপার ছিল। তো এরপরেও কিন্তু আমরা চেষ্টা করছি যে ছাত্রদেরকে সহযোগিতা করা যায় কিনা কোনোভাবে, কার কি সমস্যা আছে। পরিসরটা হয়তো বা ছোট ছিল, কিন্তু আমরা যখন বড় পরিসর পাইছি তখন কিন্তু আমরা বড় পরিসরে আসলে সহযোগিতা করার চেষ্টা করেছি। ছাত্র রাজনীতির সাথে সাথে শিক্ষক রাজনীতির একটা খুব গূঢ় সম্পর্ক। আপনি ক্যাম্পাসগুলোতে দেখবেন শিক্ষক রাজনীতির কারণে শিক্ষকদের, আমরা যদি ক্যাম্পাসে যে আজকে লেখাপড়ায় যে ঘাটতিটুকু তৈরি হয়, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে শিক্ষক রাজনীতির জন্য কোনো না কোনোভাবে দায়ী আছে। আপনার কাছে, আপনি বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে ছিলেন, আপনি জানেন, এটা একটু ব্যাখ্যা করেন। অবশ্যই শিক্ষক রাজনীতি আমরা আসলে একটা আরেকটার সাথে তো লিঙ্কড, একটা আরেকটার সাথে জড়িত নানাভাবে। শিক্ষকরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে, অধিকাংশ শিক্ষকের কথা বলবো না, কিন্তু শিক্ষকদের একটা অংশ একবারে অন্ধভাবে কোনো একটা দলের হয়ে কাজ করেন। উনি যে একটা মহৎ পেশায় আছেন, যে ওনার প্রথম প্রায়োরিটি হচ্ছে ওনার শিক্ষার্থীরা, অনেক ক্ষেত্রে আসলে এটা আমরা দেখতে পাই না। আমরা দেখেছি আর কি বিগত সময়ে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রক্টর ছিলেন, অথবা বিভিন্ন হল প্রভোস্টদেরকে দেখেছি, তারা আসলে একজন ছাত্রকে নির্যাতন করা হচ্ছে, সে মানে বিভিন্নভাবে এখানে সহযোগিতা করতেছে। মেরে যখন রক্তাক্ত করা হচ্ছে, সে আবার নিয়ে যায় থানায় দিচ্ছে, তার নামে আরো 2টা মামলা দিচ্ছে। তারই তো শিক্ষার্থী, হয়তোবা উনি কারো, যে শিক্ষার্থী আহত হচ্ছে, কোনো না কোনো মায়ের সন্তান সে, কোনো না কোনো বাবার সন্তান সে, তারই ছাত্র, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে, ছোট্ট একটু গেইন অর্জন করার কারণে, ছোট চাওয়া পাওয়ার কারণে, মানে এরকম শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। তার মানে এটা কি আপনি মনে করেন যে শিক্ষক রাজনীতি যদি বন্ধ হয়, তুলনামূলক নিয়ন্ত্রণে আনা যায়, তাহলে পরে ক্যাম্পাসের পরিবেশ আরেকটু সুন্দর হবে? আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে শিক্ষক রাজনীতি তো এটা আসলে সবারই একটা রাজনৈতিক আসলে আদর্শ থাকে, কিন্তু আমাদের যে দেশের যে সিস্টেম গড়ে উঠেছে, যে ব্যবস্থা গড়ে উঠেছে, যে পদ্ধতি আছে এখানে, সেটার পদ্ধতি হলো যে আপনি চাটুকারিগিরি করতে করতেই আপনি ভালো একটা পজিশনে যাবেন। তো এটা না ভালো শিক্ষক না হয়ে বিসি হবেন, ভালো বিশেষ না হয়ে প্রভোস্ট হবেন। ভালো গবেষক আছেন অনেকে, অনেকে ভালো পড়াশোনা করেন, অনেকে ভালো পড়াতে পারেন। তো এই ধরনের যারা শিক্ষক আছে, যারা ছাত্র বান্ধব, তাদেরকে যদি বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব দেওয়া হয়, তাদেরকে যদি গুরুত্বপূর্ণ পজিশনে বসানো হয়, এটা দেখেই যদি বসানো হয়, ছাত্র মানে তার রাজনৈতিক অ্যাফিলিয়েশন না দেখে তার যোগ্যতা দেখে যদি বসানো হয়, তাহলে আমার মনে হয় যে এখানে একটা পরিবর্তন নিয়ে আসা সম্ভব। আমি আরেকটা ছোট্ট বিষয় জানতে চাই, সেটা হলো যে আপনি তো এক শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, শিবিরের রাজনীতিতে কিভাবে আসলেন আপনি? আমরা আসলে মানে বলা যায় যে একবারে ছোটবেলায় শিবিরের কিছু বই পড়া, অথবা পাশেই বাসার মানে ওনাদের সাথে মেশার সুযোগ হয়েছিল, এবং হচ্ছে যে আমরা যখন এমনি ছোট সমর্থক হয়তোবা হয়েছি কোনো একটা প্রোগ্রামে গিয়ে, ভালো লেগেছে তাদের কথাবার্তা, এরপরে তো প্রোগ্রামে আসা এবং সংগঠনে যুক্ত হওয়া। এর বাইরে যেটা ঘটেছে সেটা হলো যে শিবিরকে দেখতাম যে মানে ছাত্রদের সাথে থাকার চেষ্টা করতাম। মূলত আমরা যে এলাকায় থাকতাম, আমাদের মানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল এখানে। আমাদের বাসার পাশে একজন ভাই ছিলেন, যে উনি প্রতি শুক্রবারে উনি আমাদের পরীক্ষা নিতেন আর কি, ডাক দিতেন সবাইকে, যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিতেন। আমাদের পড়ালেখায় ওনারা সহযোগিতা করতেন, অন্যান্য জায়গাগুলোতে সহযোগিতা করতেন। এরপরে শিবিরের যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে অনেকগুলো ইউনিক প্রোগ্রাম আছে, যে ইউনিক প্রোগ্রামগুলোর মাধ্যমে আসলে একজন ছাত্রকে আকৃষ্ট করে। তো এই ধরনের প্রোগ্রামগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার পরে, এবং শিবিরের যারা ওই সময় দায়িত্বশীল ছিল তাদের সাথে মেশার কারণে সংগঠন বোঝা এবং সংগঠনে আসার সুযোগটা মনে হয়। একটা কথা প্রচলিত না, এটা বাস্তব কথা হলো যে যদি একটা সৎ সঙ্গে মানুষ থাকে, তাহলে পরে সে তার জীবন যেমন পাল্টে যায়, সমাজকে পাল্টে দিতে পারে।
আমার এই যে আপনি বলছিলেন যে যেভাবে আসছেন, এখানে কিন্তু আমরা ছোটকাল থেকে মুক্তিযুদ্ধ সহ নানা ইস্যুতে পড়ে আসছি। এটা নিয়ে যেমন নানা ধরনের কথাবার্তা আছে, যেমন মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামী সরাসরি বিরোধিতা করছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু আপনার কি মনে হয় মুক্তিযুদ্ধ নিয়ে এখন এটা নিয়ে আপনাদের ধারণা কি, যে নতুন প্রজন্ম বিশেষ করে ছাত্র শিবির? শিবির তো 1977 সালে প্রতিষ্ঠা হয়েছে এবং প্রতিষ্ঠা লগ্ন থেকেই আসলে বাংলাদেশের অতীত ইতিহাসকে শিবির সবসময় অ্যাকসেপ্ট করেই মূলত তার কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। এবং 71 সালে তো বাংলাদেশে একটা ঐতিহাসিক অর্জন হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেই। তো ওইটা আসলে আমাদের একটা গৌরবোজ্জ্বল ইতিহাস এবং হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির এটাকে ওন করে এবং এরপরে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে নানাভাবে কার্যক্রম পরিচালনা করে। 71 সালকে ভুলে যাওয়ার কোনো কিছু তো নাই আসলে। আমাদের প্রত্যেকটা অর্জন 71 বলি, 47 বলি, এর আগে আমাদের অনেকগুলো যে অর্জন, যে সময়গুলোতে আমরা হেরেছি, পলাশির কথা বলি অথবা তারও আগের কথা বলি, এই জাতীয় জায়গাগুলোকে মানে গ্রহণ করে ইসলামী ছাত্র শিবির তার মূলত কার্যক্রম পরিচালনা। কিন্তু 1947 সালের যখন ভারত বিভাজন হয়, সেই সময় কি এই জামাতে ইসলামী ভারতের পক্ষে ছিল না পাকিস্তানের পক্ষে ছিল? ওইটা তো ছিল জামাতে ইসলামীর স্ট্যান্ড, ওনারাই বলতে পারবেন ওইটা কি ছিল। তবে 1947 সালে দুইটা ভাগ হয় আর কি। আমাদের যেটা ব্যাপার ছিল যে আমরা আসলে আরো বড় চাইছিলাম, যে বাংলাদেশটা তো আরো বড় হতে পারে, পুরা বেঙ্গল নিয়ে, যেটার কথা বলি আসাম, পশ্চিমবঙ্গ সহ আসলে আমরা একটা পাওয়ার কথা ছিল দেশ, ঠিক আছে। তাই আমি মনে করি আমাদের তখনকার যারা রাজনীতিবিদ ছিলেন তারা যদি আরেকটু নেগোসিয়েশন করতেন তাহলে বাংলাদেশের আয়তনটা হয়তো আরেকটু বাড়তো। ভবিষ্যৎ ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত? আমি মনে করি যে ভবিষ্যৎ ছাত্র রাজনীতি ছাত্র বান্ধব হওয়া উচিত, ছাত্রদের অধিকার ফোকাস হওয়া উচিত এখানে। সেই সাথে ছাত্রদের মধ্য থেকেই পলিটিক্যাল কনসাসনেস অনেক বেশি জরুরি। আমরা জুলাই বিপ্লবে যেটা দেখেছিলাম যে সবাই আসলে সবাই যে ছাত্র রাজনীতি করতো যারা মাঠে নামছে ব্যাপারটা এরকম না, কিন্তু তারা পলিটিক্যালি সচেতন ছিল। তো আমরা এরকম একটা পলিটিক্যালি সচেতন একটা আসলে প্রজন্ম চাই, যারা আসলে বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছে তারা যদি কখনো বাংলাদেশকে অন্য কোনো দিকে নিয়ে যেতে চায়, ছাত্ররা যারা এখন আছে তারা যাতে এটা প্রতিরোধ করতে পারে সবসময়। এই সাহস, এই শক্তি, এই যোগ্যতা, এই জ্ঞান যাতে ছাত্রদের সবসময় থাকে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও এবং নাগরিক টিভি সহ দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কথা বলছিলাম ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে। আমরাও চাই ছাত্রদের মাধ্যমেই বদলে যাক আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ। সেই প্রত্যাশা রেখেই আজকের বলা না বলা এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।